আনন্দ ঘন মনে রাইফেলের নল তাক করলাম শিকারের মাথা লক্ষ্য করে। তারপর ভালো করে বুঝে শুনে ঠান্ডা মাথায় বন্দুকের ট্রিগারটা চাপলাম। আমার বন্দুক থেকে বেরোনো 7.62 mm গুলিটি সোজা শিকারের মাথায় গিয়ে লাগলো। প্রেত পুরাণ, যে পুরাণের পরতে পরতে জড়িয়ে আছে ভয় আর রোমাঞ্চ। প্রেত পুরাণের আজকের উপস্থাপনা লেখক অরিত্র দাসের কলমে মৃত্যুর সাথে সাক্ষাৎকার। নমস্কার ম্যাডাম, আমরা আর্মির ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে আসছি। মেজর আইডি লাঠি খুব সম্ভবত ভর্তি আছেন আপনাদের হাসপাতালে। ও হ্যাঁ, নমস্কার। উনি বর্তমানে এখানেই আছেন। পরশুদিন রাত্রে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন এখানে। এখন অবশ্য তিনি বিপদমুক্ত। পর্যবেক্ষণের জন্য একটা আলাদা কেবিনে রাখা হয়েছে ওনাকে। গতকাল রাত্রিবেলায় উনি আপনাদের সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেন। ওনার মনের জোর সত্যিই অসাধারণ। বিষয়টি না হলে গম্ভীর দিকে যেতে পারত। কথাটি শুনে দুই অফিসারের মধ্যে নিঃশব্দে একবার চোখাচোখি হলো, কিন্তু মুখে কোনো কথা বললেন না কেউ। তারপর রিসেপশনিস্টের দিকে ফিরে দীর্ঘাঙ্গী অফিসারটি জিজ্ঞাসা করলেন, ধন্যবাদ, কোথায় পাওয়া যাবে ওনাকে? সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বাঁদিকে বিরাট করিডোর, তার শেষ প্রান্তে রুম নম্বর 209, প্রাইভেট কেবিন। উনি একাই আছেন ওখানে। আপনাদের সঙ্গে কাউকে দেব? আমরা খুঁজে নেব। নমস্কার। সিঁড়ির দিকে এগোলেন দুই তরুণ অফিসার, তাদের বুটের আওয়াজ তুলে এগিয়ে চললেন তারা তাদের গন্তব্যের দিকে। সুপার বকওয়াস। এতক্ষণে কথা বলে উঠলেন সঙ্গী শিখ অফিসারটি। নিরাপত্তারক্ষীদের দঙ্গল কাটিয়ে অপেক্ষাকৃত একটু খোলামেলা নিরিবিলি বৃত্তে পৌঁছে শেষে কিনা একটা বুড়োর সঙ্গে দেখা করবার জন্য এরকম একটা হাসপাতালে, আর এর থেকে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাওয়ার অর্ডার দিতে পারত। চাপা স্বরে গজগজ করতে করতে রাগত ভঙ্গিতে বললেন তিনি। তা দেখে ফিক করে হেসে ফেললেন দীর্ঘাঙ্গী অফিসারটি। হাসপাতাল যে তোমার অস্বস্তির কারণ আমি জানি চারটা। এটা ব্যাপার কি জানো, বিষয়টি কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। পরশুদিন এলন জেলে ভেঙে পালালো বিকালে, আর রাত্রে মেজর লাঠি বুকে ব্যথা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। ইলনের ধরা পড়বার পিছনে সক্রিয় ভূমিকা ছিল এনার। আজ থেকে 30 বছর আগে এটা করতে গিয়ে ওনাকে নিজের দুটি পা খোয়াতে হয়। শুধু তাই নয়, আমাদের বেশ কিছু প্রতিশ্রুতিমান সৈনিক শহীদ হন এলনকে জীবন্ত ধরতে গিয়ে। ক্ষণিকের জন্য থামলেন বক্তা, তারপর ধীরে ধীরে বললেন, অবাক হব না যদি বিষয়টি কোনো মৃত্যুকালীন জবানবন্দি কোচের কিছু হয়। আর আমিও অবাক হব না যদি আমাকে এই হাসপাতালে এই চাদর মুড়ি দিয়ে কয়েকদিন রেস্টে থাকতে হয়। আমাদের বংশের একটা প্রাচীন ঐতিহ্য আছে, কেউ কোনো কারণে হাসপাতালের মুখ দেখবার কয়েকদিনের মধ্যেই তাকেই স্বয়ং হাসপাতালে অ্যাডমিট হতে হয়। তোমার অনুমান যদি সঠিক হয়, দুই বুড়োর মাঝখানে স্যান্ডউইচ হয়ে হসপিটালাইজড হতে না হয় আমাকে। তাদের গন্তব্য এসে গিয়েছে। রুম নং 209 পৌঁছে দরজায় নক করলেন। ভিতরে প্রবেশ করলেন দুইজন অফিসার এবং তারা দৃশ্যতই একটু অবাক হয়ে গেলেন। আপনি বসে আছেন? আরে আপনার তো এখন শুয়ে থাকবার কথা। ঘরের ভিতরের অস্থায়ী বাসিন্দার উদ্দেশ্যে বললেন চারটা নামের অফিসারটি। তার আগে দুইজনেই স্যালুট ঠুকে নিয়েছেন অবশ্য। অবাক হওয়ার অবশ্য কারণও ছিল। মেজর আইডি লাঠির বয়স প্রায় 70-এর ঘরে, কিন্তু চেহারাটা এখনও অটুট।
দুইজনে মিলে যখন প্রবেশ করলেন ঘরে, তিনি তখন হুইল চেয়ারে বসে। রিজু চেহারার কাঠামো, মুখ চৌকো ও কঠিন, শরীরটি যেন বেতের মতো টান টান, কিন্তু তারপরই দৃষ্টি আটকে যায় পায়ের কাছে এসে। গোড়ালির নিচে থেকে দুটি পায়ের পাতায় কাটা। অক্সিজেন মাস্কটি মুখে লাগানো ছিল তার। এখন অফিসাররা এসে পড়াতে প্রথমে সেটিকে খুলে গলার কাছে ঝুলিয়ে নিলেন তিনি। তারপর স্মিত হেসে বসতে বললেন তাদের। ধন্যবাদ জানিয়ে সামনের আসনগুলির দুটি অধিকার করে বসলেন দুইজনে। নমস্কার মেজর সাহেব, আমার নাম ক্যাপ্টেন গুরপ্রীত সিং চড্ঢা, আর ইনি ক্যাপ্টেন রাকেশ চৌহান, যার সাথে বিশেষভাবে দেখা করতে চেয়েছিলেন আপনি। আমার বিশ্বাস আপনি এর বাবার সঙ্গে বিশেষভাবে পরিচিত। আপনারা একই সঙ্গে কাজ করেছেন শ্রীলঙ্কায়। মেজর অঙ্কুশ চৌহান, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো বেটা। তোমার বাবার মুখটা যেন কেটে বসানো তোমার মুখে। ঘরে ঢোকবার সময়তেই লক্ষ্য করেছি তা। তোমার ডাকনাম বোধ হয় ভানু, তাই না? চিনতে পারছো আমাকে? তখন অবশ্য আমার দুর্গন্ধময় দুটো ঠ্যাঙই আস্ত ছিল। আর তখন আমরা দুই বন্ধুই ক্যাপ্টেন ছিলাম, মেজর হয়ে উঠিনি তখনও। সম্মতিসূচক ঘাড় নাড়লেন ক্যাপ্টেন চৌহান। তোমায় শেষে যখন দেখি তখন হাতে একটি দুধের বোতল নিয়ে তুমি দৌড়াদৌড়ি করছিলে একটি কুকুর ছানার পেছনে। তখন অবশ্য তুমি খুবই ছোট। কতই বা বয়স তখন তোমার? 6 বা 7 মনে পড়ছে তোমার? কমলি খুবই দুষ্টু কুকুর ছিল, কিছুতেই খেতে চাইতো না। ওর মা মারা গিয়েছিল কয়েকদিন আগে, এটি লরি চাপা পড়ে। তারপর আমি ওকে খাওয়ানোর দায়িত্ব নিই। আমার খুব আদরের কুকুর ছিল ও। একটা স্মিত হাসি ফুটে উঠল মেজর লাঠির সারাটা মুখ জুড়ে। সপ্রশংস দৃষ্টিতে ক্যাপ্টেন চৌহানের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন তিনি। তারপর বললেন, অদ্ভুত ব্যাপারটা না? ভালোবাসা প্রবৃত্তিটা আমাদের ভেতরেই রয়েছে, যা অপর কারোর জান বাঁচায়। অথচ এই প্রবৃত্তিকে ভেতর থেকে টেনে বের করে আনতে আমাদের কত কষ্টই না হয়। জিঘাংসা বার করে আনতে কিন্তু বিশেষ কোনো কষ্ট হয় না। ওটাই বোধহয় আমাদের সহজাত প্রবৃত্তি। বলো তো ভানু, তুমি কি বিশ্বাস করো যে জিঘাংসা একজন মুমূর্ষ লোককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে? তার শরীরে জাগিয়ে তোলে আসরিক বল এবং অনন্ত মানসিক জোর। এই বলে প্রশ্নমাখা দৃষ্টিতে ক্যাপ্টেন চৌহানের দিকে তাকিয়ে থাকলেন মেজর লাঠি। পাশে বসে অনেকক্ষণ ধরে উসখুস করছিলেন ক্যাপ্টেন চাট্টা। এবার সুযোগ পেতেই তিনি বলে উঠলেন, মাফ করবেন মেজর সাহেব, কিন্তু এবারে একটু কাজের কথায় আসা যায়। আপনি জানেন কি না জানি না, ইসরায়েলি নাগরিক, কুখ্যাত বুবি ট্র্যাপ বিশেষজ্ঞ, সন্ত্রাসবাদীদের টেকনিক্যাল মাথা এলোন অল্টাম্যান, যাকে আপনাদের টিম জীবন্ত ধরতে সক্ষম হয় আজ থেকে 30 বছর আগে, খুব সম্প্রতি দিল্লির মানসিক জেল হাসপাতাল থেকে পালাতে সক্ষম হয়েছে। 30 বছর আগের এই যুদ্ধে অবশ্য একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে। ক্যাপ্টেন চৌহানের বাবা মেজর চৌহান এই যুদ্ধে শহীদ হয়ে যান। রিপোর্টে কি লেখা হয়েছিল? আমি তখন হাসপাতালেই ছিলাম। ওই রিপোর্ট আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। তারপরই তো রিটায়ার করে যাই। শত্রুপক্ষের প্রবল গোলাবর্ষণের মুখে অত্যন্ত বীরের মতো লড়াই করতে করতে মাথায় গুলি লেগে মারা যান মেজর। ওনার মাথায় বুলেটের আঘাত ছিল। কটি? একটি 7.62 মিলিমিটারের বুলেট কপাল ফুঁড়ে বেরিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুযায়ী মাটিতে পড়েই সাথে সাথে মৃত্যু হয় মেজর চৌহানের। প্রত্যক্ষদর্শী? ও, বুঝেছি। ঘটনাটিকে তাহলে এভাবেই সাজিয়েছে ওরা। যাক, তাও ভালো, বৃদ্ধ বয়সে পেনশনটি আটকায়নি। এই আকস্মিক খাপছাড়া কথায় দুই অফিসারই একটু মুখ চাওয়াচাই করলেন। তারপর কথা বললেন ক্যাপ্টেন চাট্টা।
এক্সকিউজ মি মেজর সাহেব, ব্যাপারটা ঠিক বুঝলাম না। মেজর চৌহানের আন্তজ ক্যাপ্টেন রাকেশ চৌহানের দিকে অনুতপ্ত চোখে তাকিয়ে রইলেন মেজর লাঠি। তার পিছন দিকে দেওয়ালে আটকানো ঘড়িটির কাঁটা চলতে লাগলো টিক টিক শব্দ করে। লাঠি ভাই, পুরো গ্রামটা ঘেরবার মতো সৈন্য তো আমাদের নেই। শত্রুর পক্ষে সুবিধা, ওরা সংখ্যার দিক দিয়ে বেশি, কিন্তু ওদের অসুবিধা একটাই, বেশিরভাগ সৈন্যরা বয়সে নবীন ও অনভিজ্ঞ। কি করবে এরা? প্রায় ফিসফিসিয়ে বলে উঠলেন ক্যাপ্টেন অঙ্কুশ চৌহান। জাফনা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে চঙ্কানাই বলে একটি ছোট মফস্বল, তার অদূরে আলাইপিদি নামক একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে ঢুকতে গেলে এটি ছোট জঙ্গল পেরোতে হয়। IPKF-এর কাছে খবর আছে যে এই গ্রামে ইসরায়েল থেকে আসা একজন ট্যাকটিক্যাল বিশেষজ্ঞ স্থান গেড়েছে, যার প্রযুক্তি ও পরামর্শ বিদ্রোহীদের প্রভূত সহযোগিতা করছে। এই মাথাটিকে জীবন্ত ধরতেই হবে। দায়িত্ব পেয়ে গ্রামের দিকে এগোতে থাকেন 2 পৃথক ইউনিটের সেনা। তাদের দায়িত্বে 2 তরুণ অফিসার, ক্যাপ্টেন চৌহান ও ক্যাপ্টেন লাঠি। অভিন্ন হৃদয় 2 বন্ধু। তাদের যাত্রাপথটি অবশ্য খুব সুখদায়ক ছিল না। এই গোটা অঞ্চলটি কার্যত বিদ্রোহীদের দখলে। জায়গায় জায়গায় লড়াই করে এগোতে হচ্ছে সকলকে। এত তীব্র প্রতিরোধের মুখে যে পড়তে হবে তা তারা কেউ চিন্তাই করেনি। ক্ষেত্র বিশেষে আক্ষরিক অর্থে ইঞ্চি বাই ইঞ্চি ধরে ধরে এগোতে হয়েছে দলটিকে। বেশ কয়েক দফা সংঘর্ষের পর এবং ভালো রকম ক্ষতি স্বীকার করে তারা জঙ্গলটিতে প্রবেশ করতে সক্ষম হন। তবে দুঃস্বপ্নের শুরু এখান থেকে। জঙ্গলটিকে এক নজরে দেখলে বেশ নিরুপদ্রব বলে মনে হওয়ায় নিশ্চিন্ত মনে এগিয়ে চলেছিলেন তারা। কিন্তু চোখ খুলে যেতে বেশি সময় লাগেনি। যেন তাদের অভ্যর্থনা করবার জন্যই জঙ্গলে পেতে রাখা ছিল মৃত্যু ফাঁদ। এখন তারা প্রবেশ করতেই একে একে জীবন্ত হয়ে উঠতে লাগলো সেগুলি। ঝরে যেতে লাগলো সৈনিকদের প্রাণ। 2 জনেই অচিরেই বুঝতে পারলেন মাটিতে অযত্নে পড়ে থাকা প্রতিটি গাছের পাতা, প্রতিটি লতা, আশেপাশে শুকনো গাছের ডাল সবকটি সাংঘাতিক কুড়ো মস্তিষ্কজাত চিন্তনের ফল। প্রতিটি নিঃশব্দ বুবি ট্র্যাপ, যাতে পা পড়লে হয় গিয়ে পড়তে হচ্ছে তীক্ষ্ণ ফলা অজস্র লম্বা কাঁটা সমৃদ্ধ ফাঁদের মধ্যে, বা হাত দিলে মাথার ওপর নেমে আসছে মোটা গাছের গুঁড়ি। কোনটা ফাঁদ আর কোনটা ফাঁদ নয় তা বুঝে ওঠাই দায় হয়ে উঠেছে যেন। এই লোকটি কি যেন নাম? এলন অল্টম্যান। এ তো সাংঘাতিক লোক চৌহান ভাই। প্রায় আর্তনাদ করে উঠলেন ক্যাপ্টেন লাঠি। তার পাশেই গাছের গায়ে আটকে থাকা তরুণ সহকর্মীর মৃতদেহের দিকে তাকিয়ে কথাগুলি বললেন তিনি। 3 সেকেন্ড আগেও লোকটি জীবন্ত ছিল। একটি গাছ লাগানো বুনো ঝোপের মধ্যে আটকে থাকা এক টুকরো কাপড় হাত দিয়ে তুলে পরীক্ষা করে দেখতে গিয়েছিলেন। তরুণটি কাপড়টা তুলতেই কোথা থেকে গাছের একটি সরু তীক্ষ্ণ ডাল এসে বিদ্ধ করে তাকে। এখন মৃতদেহ হয়ে গাছের গায়ে কাঁচ পোকার মতন আটকে তিনি। সম্পূর্ণ ভিন্ন একটি দেশে, ভিন্ন পরিবেশে,
এই জন্যই আমাদের ওপর আক্রমণকারী দলটি পিছন থেকে আর এগিয়ে আসেনি জঙ্গলের ভিতর। আমাদের সাবধানে চলা উচিত। কেউ কিছুতে হাত দিও না, এগিয়ে চলো। সকলেই এরপর এগিয়ে চলল তাদের মৃত সহযোদ্ধাকে পিছনে ফেলে রেখে। একটু এগিয়েই পথটা যেখানে চওড়া হয়ে মিশেছে জঙ্গলের ভিতরে বড় বড় গাছগুলির মধ্যে, সেখানে এসে আবার থামতে হলো তাদের। গুলি চলছে লাঠি ভাই। একটি মোটা গাছের গুড়ির পিছন দিকে আশ্রয় নিতে নিতে চিল্লিয়ে উঠলেন ক্যাপ্টেন চৌহান। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু শত্রু কোথায়? একটাকেও তো দেখা যাচ্ছে না। দাঁত খিচিয়ে বলে উঠলেন ক্যাপ্টেন লাঠি। রহস্যভেদ হলো একটু পরে। সাকল্যে জনাদশেক বিদ্রোহী এই গোটা সৈন্যদলের মোহরা নিচ্ছিল গাছের উপরে, ডালপালার নিরাপদ আশ্রয়ে বসে। তাদের দেখা পাওয়াটাও দুষ্কর ছিল। ওদের স্নাইপারস্কোপের কাঁচের ঝলকানি ছাড়া অন্য আর কোনো উপায় ছিল না ওদের অস্তিত্ব বোঝার। অজস্র জওয়ানের মৃত্যুর পর যখন এই 10 জন স্নাইপারকে মারা সম্ভব হলো, দেখা গেল সব মিলিয়ে একটি ইউনিটের অর্ধেকেরও কম সৈন্য আর অবশিষ্ট মাত্র আছে দলে। বাকিরা সকলেই মৃত এখনও অবধি ঘটে যাওয়া মহারণের বিভিন্ন পর্যায়। তবে সামনে কি কি বিপদ রয়েছে তা কিন্তু এখনও অজ্ঞাত। অবশেষে আলোচনার মাধ্যমে ঠিক হলো সামনে এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। পিছনের জঙ্গলের বাইরে ওঁত পেতে বসে রয়েছে বিদ্রোহীদের দল। তারা অপেক্ষা করছে কখন বাইরে বেরিয়ে আসবে বহিরাগত শত্রুরা, জঙ্গলে পেতে রাখা মৃত্যুর কাছে পরাস্ত হয়ে। তারপর তারা বেরোলেই বাকি পথটা সতর্কভাবে চলে অবশেষে জঙ্গলের বাইরে বেরিয়ে এলো অবশিষ্ট ভারতীয় শান্তি স্থাপনকারী সেনাদলটি। গ্রামের পিছন দিকে উঁচু উঁচু ঘাসের জঙ্গলের মধ্যে আত্মগোপন করে তারা দেখে নিচ্ছিলেন আশেপাশের পরিস্থিতি আর শত্রু সেনাদের গতিবিধি। সেখানেই একটি অদ্ভুত দৃশ্য নজরে আসে সবার। সাউ, এরা কি এদের বাচ্চাদের স্কুলে পাঠায় না? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন সুবাদার ভান্ডারী। জিজ্ঞেস করবারও কারণ ছিল। এই গ্রামের সামনের দিকে একটি ফাঁকা মাঠে তখন সেনাদের একটি কুচ চলছিল। সেনাদের বয়স না, কারোরই তখন গোঁফ গোজানোর বয়স ছিল না। হাফ প্যান্ট পরা এসব সৈন্যদের প্রত্যেকের হাতে বই খাতার পরিবর্তে উদ্যত রাইফেল ছিল। জায়গায় জায়গায় সার দিয়ে দাঁড়ানো খোপের মতন বাড়িগুলির ফাঁক দিয়ে যতটুকুনি দেখা সম্ভব তা দেখে রণনীতি ঠিক করতে বসলেন সকলে। প্রাপ্তবয়স্ক যোদ্ধাদের সংখ্যা কম, বেশিরভাগই বাচ্চা, কিন্তু তাও চোখে পড়ে গেলে মুশকিল হবে। আমি আর লাঠি লুকিয়ে ঘরগুলি দেখে আসছি। এলনকে পেলে কায়দা করে বন্দি করে নেব। তোমরা বিভিন্ন জায়গায় পজিশন নাও, গন্ডগোল বুঝলে আমাদের কভার ফায়ার দেবে, ঠিক আছে তো? বলে উঠলেন ক্যাপ্টেন অঙ্কুশ চৌহান। সকলেই মাথা নেড়ে সায় দিল এই প্রস্তাবে। অতঃপর তারা দুই বন্ধুতে মিলে এগিয়ে চললেন বাড়িগুলির দিকে। এখানে একটি প্রশ্ন ছিল, বলে উঠলেন ক্যাপ্টেন চাট্টা। এলনের মতো একজন প্রথম সারির ট্যাকটিক্যাল নেতার নিরাপত্তা কয়েকটি বাচ্চার হাতে ছেড়ে দিয়ে নেতৃত্ব চুপচাপ বসে রইল কি করে? আপনাদের কি বিষয়টি সন্দেহজনক মনে হয়নি? তথ্য ঠিক ছিল? আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাই, বিষয়টি আমাদের কাছেও তখন সন্দেহজনক মনে হয়েছিল, কিন্তু তলিয়ে দেখবার মতো পরিস্থিতি তখন আমাদের ছিল না। ক্রমাগত লক্ষ্যে আমরা তখন বিধ্বস্ত। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, ইন্টেল আংশিক সত্য ছিল। এলনকে আমরা ওই লোকেশনে পাই, তবে যেটা আমাদের জানা ছিল না, ও ওখানে একা ছিল না, ওর বউ ওর সঙ্গে ছিল ওইখানে। এলনের বউ? ওর স্ত্রীর নাম আইলা। সিরিয়াতে ঘুরতে গিয়ে একটু উপজাতির কোন্দলে পড়ে
তিনি দুটো পাই হারান। ওই অবস্থাতেও অবশ্য সেনারা ওকে ছাড়েনি। শোনা যায় রাজপথে গ্রেনেডে জখম হয়ে যখন পড়েছিল ওর দেহটা, উনি যখন চিৎকার করছিলেন সাহায্যের জন্য, তখন কয়েকজন সরকার পক্ষের সেনা মিলে ওকে... এই ঘটনার পর থেকে উনি একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এলন কখনো একা ছাড়তো না নিজের বউকে, যেখানেই যেত সঙ্গে করে নিয়ে যেত ওকে। এসব তথ্য অবশ্য আমরা অনেক পরে পাই। ততক্ষণে যা ঘটবার তা ঘটে গিয়েছে। অসম্ভব ভালোবাসত এলন নিজের মানসিক অবসাদগ্রস্ত আমারই মতো বিকলাঙ্গ স্ত্রীকে। তার মানে সস্ত্রীক এলন তখন ছিলেন ওখানে? বেশ বেশ, তারপর? একটু কেশে গলা পরিষ্কার করে আবার বলতে শুরু করলেন মেজর লাঠি। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। আমাদের ভাগ্য ভালোই বলতে হবে, সার্মের প্রথম সন্তানটিকে কাকতালীয়ভাবে আমরা খুঁজে পাই। আমাদের লোকেশন থেকে কয়েকটা বাড়ি পরেই একটা মাঝারি আয়তনের বাড়িতে। বলতে থাকলেন মেজর লাঠি। চৌহান! চাপা গলায় উপর থেকে আওয়াজ ভেসে আসতে মুখ তুলে ওপরের দিকে তাকালেন ক্যাপ্টেন অঙ্কুশ চৌহান। ক্যাপ্টেন লাঠি জলের পাইপ বেয়ে উঠে উপরে গিয়েছিলেন। ওখান থেকে এখন একটি বিশেষ ভঙ্গি করলেন তিনি, যার মানে একটাই দাঁড়ায়, টার্গেটকে দেখতে পাওয়া গিয়েছে ঘরের ভিতরে। আনন্দে উদ্বেল হয়ে উঠলেন দুজনেই। এত তাড়াতাড়ি এলনকে পেয়ে যাবেন তারা, এটা দুজনের কেউই ভাবেননি। এখন তাড়াতাড়ি একে বন্দি করে এখান থেকে সরে গেলেই কেল্লা ফতে। কিন্তু এই বাড়িটিতে তারা ঢুকবেন কোথা দিয়ে? সামনের দরজা দিয়ে তো আর ঢোকা যাবে না। ততক্ষণে পাইপ বেয়ে নিচে নেমে পড়েছেন ক্যাপ্টেন লাঠি। এদিক দিয়ে উঠবার কোনো জায়গা নেই। আরেকটু ঘুরে যাওয়া যেতে পারে কি? আরেকটু ঘুরে একটি ব্যালকনি দেখা গেল দোতলায়। হয়তো এদিক দিয়ে ঘরের ভিতরে ঢোকা যেতে পারে। দেওয়ালের খাঁজ বেয়ে দুই তরুণ অফিসার উঠে এলেন সেখানে। তারপর কাঁচ বসানো দরজার একটি অংশে কাঁচ ভেঙে সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে ফেললেন ক্যাপ্টেন লাঠি। দুজনেই ঢুকে পড়লেন ঘরে। লম্বা করিডোর পেরিয়ে ডান দিকে বাথরুম, সেখান থেকে আসছে জল পড়ার আওয়াজ। চোখাচোখি করে নিলেন দুজনেই। এর অর্থ টার্গেট এখনো বাথরুমেই আছে। এগোতে শুরু করলেন তারা। এর পরের কয়েকটি মুহূর্তে পরপর ঘটে গেল কয়েকটি রুদ্ধশ্বাসকারী ঘটনা। দুজনকে সম্পূর্ণ অবাক করে দিয়ে করিডোরের শেষ প্রান্তে দেওয়ালের পিছন দিক থেকে ধেয়ে এলো পরপর গুলি। চমকে উঠে তারা কোনো মতে সরে গেলেন তাদের পাশেই একটি খোলা ঘরে। সৌভাগ্যক্রমে ঘরটি খোলা ছিল, না হলে আজকে নিশ্চিত মৃত্যু লেখা ছিল কপালে। হ্যাঁ, ব্যাটা খুব ভালো জায়গা পেয়ে গিয়েছে। এখান থেকে ওর উপর গুলি চালিয়ে লাভ নেই। হাঁপাতে হাঁপাতে বললেন ক্যাপ্টেন লাঠি। তিনি বেশ কয়েকটি পাল্টা গুলি চালিয়েছিলেন শত্রুর ওপর। লাভ হয়নি কিছু তাতে। ওদিক থেকে গুলিবর্ষণ ক্রমেই বাড়ছে। তার মানে ভবনের ভিতরে এলনের গার্ডরাও দৌড়ে এসে আশ্রয় নিয়েছে তার পাশে। তারাও গুলি চালাচ্ছে ওদিক থেকে। বাইরে থেকে ভেসে আসা গুলির আওয়াজে পরিষ্কার মুভমেন্ট শুরু করে দিয়েছে এর মধ্যেই। যা করা তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেই হাতে। শত্রুর দিকে কয়েক রাউন্ড গুলি চালিয়ে বললেন ক্যাপ্টেন চৌহান। কিছুক্ষণ আগেই এটি গুলি অল্পের জন্য মাথা ছুঁয়ে বেরিয়ে গেছে তার। সরে এসো! কথাটা বলে হ্যান্ড গ্রেনেডের পিন খুললেন ক্যাপ্টেন লাঠি। তারপর 3 অবধি গুণে গ্রেনেডটি সজোরে গড়িয়ে দিলেন শত্রু দলের দিকে। উদ্দেশ্যটি ভালো ছিল, কিন্তু ভাগ্য বিপর্যয়ে যা ভাবা গিয়েছিল তা হলো না। একটু জোরেই
ছোঁড়া হয়েছিল গ্রেনেডটি। গড়াতে গড়াতে দেওয়ালের খাঁজে ধাক্কা খেয়ে সেটি সোজা ঢুকে গেল করিডরের শেষ প্রান্তের বাঁ হাতের একটি খোলা দরজা দিয়ে। মাথা বাড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছিলেন ক্যাপ্টেন লাঠি। অবাক হয়ে দেখলেন খোলা দরজা দিয়ে গ্রেনেডটি ঢুকতেই উৎভ্রান্তের মতো সেটিকে কোড়াবার জন্য দৌড়ে আসছিলেন এলন, কিন্তু সময় পেলেন না। এটি প্রবল বিস্ফোরণের শব্দ, আর করিডরে এলনের ভূপতিত দেহ। খুব সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন চৌহানও মাথা বাড়িয়ে দেখছিলেন ব্যাপারটা। এখন দুই বন্ধুই অবাক হয়ে তাকালেন ওর দিকে। কি এমন আছে ঘরের ভিতর যার জন্য জীবন বিপন্ন করেও এলন দৌড়ে গিয়েছিলেন লাইভ গ্রেনেডের মুখে? এদিকে আবার গুলি বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় দুজনে কভার নিলেন দরজার পিছনে। বেশ কিছুক্ষণ পর যখন গুলি বৃষ্টি থামল, উকি মেরে দেখা গেল করিডোরে কেউ পড়ে নেই। এলনের গার্ডরা ওর অজ্ঞান দেহ তুলে নিয়ে সরে গেছে নিরাপদ জায়গায়। চলো চৌহান, চলো, পাখি পালিয়েছে, এখন আমরাও পালাই। দাঁড়াও হয়ে, আগে দেখে যাই ঘরের ভিতরে কি আছে। তুমি আমার পিছন থেকে কভার করো। এই বলে সেই বিশেষ ঘরটির দিকে এগিয়ে চললেন ক্যাপ্টেন চৌহান। পিছনে তাকে গার্ড দিয়ে লাঠি। ঘরটির সামনে এসে নির্গত ধোঁয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে দুই বন্ধুই উঁকি মারলেন ভিতরে। তারপর বাঘহীন হয়ে খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লেন তারা। ভিতরের পুরু ধোঁয়ার আস্তরণটি ততক্ষণে অনেকটাই ফিকে হয়ে এসেছে। পুরো ঘরটা বিস্ফোরণে ততক্ষণে লণ্ডভণ্ড। জিনিসপত্র, আসবাব সব ভাঙাচোরা, আবর্জনার স্তূপ হয়ে গিয়েছে। আধা অন্ধকারাচ্ছন্ন ঘরটির মাঝখানে একটি খাট, আর তাতে পড়ে এক বিদেশিনী মহিলার টাটকা ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ। মৃত্যু যন্ত্রণায় বিকৃত হয়ে যাওয়া ফুটি ফাটা মুখ। গোড়ালির একটু উপর থেকে দুটি পা নেই। বোঝাই যাচ্ছে এই পাহীন মহিলাটি বিস্ফোরণের পরপরই মারা গিয়েছেন। তার দেহে কোথাও আর কোনো প্রাণ অবশিষ্ট নেই। দুই বন্ধুই অনুতপ্ত চোখে তাকিয়ে থাকলেন সেই দিকে। আর কিছুই করবার নেই তাদের। এই জন্য এলন, কে এই মহিলাটি? তুমি কিছু জানো? বিদেশিনী মহিলাটির ক্ষতবিক্ষত দেহের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন লাঠি, দৃশ্যতই বিপর্যস্ত ঘটনার আকস্মিকতায়। এর নাম আইলা, অ্যালনের স্ত্রী। পা দুটো আগেই কাটা ছিল। রেকর্ড বইতে এনার উল্লেখ ছিল, তবে আমি জানতাম না উনি এখানে। তুমি কিছু জানতে? না। উত্তর শুনে শেষবারের মতো বিছানায় শায়িত মৃতদেহটির দিকে তাকালেন চৌহান। তারপর বিড়বিড় করে বললেন, কিন্তু নিরপরাধ ছিলেন। এলনের কর্মকাণ্ড বা জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক রহিত। চিবুকে হাত দিয়ে চুপ করে বসে এক দৃষ্টিতে মেজর লাঠির দিকে তাকিয়ে ক্যাপ্টেন চারটা। যদিও তার তখন কোনো হেলদোল নেই। এটি কাগজের নৌকা বানিয়েছিলেন বোধহয় আগেই। সেটাকে হাতে তুলে পর্যবেক্ষণে ব্যস্ত ছিলেন। ক্যাপ্টেন রাকেশ চৌহান তখন মাথা নিচু করে চুপচাপ বসে। মায়ের কাছে তিনি ছোটবেলায় শুনেছিলেন শ্রীলঙ্কায় শান্তিরক্ষী বাহিনী হয়ে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন তার পিতা মেজর চৌহান। সেই দুঃখজনক ঘটনার পুনর্কথন হচ্ছে তার সামনে। বিষয়টি তার কাছে অস্বস্তিদায়ক। জানা ঘটনাটি নিয়ে লেবু কচলানো চলছে। এ কেমন ধারা লোক? মনে মনে একটু বিরক্তই হচ্ছিলেন ক্যাপ্টেন চৌহান। বিষয়টি অত্যন্ত দুঃখদায়ক, তাতে সন্দেহ নেই। একজন নিরপরাধ মানুষ চলে গেল এই যুদ্ধে, কিন্তু তারপর আপনারা আশা করি নিরুপদ্রবেই পালাতে পেরেছিলেন অকুস্থল ছেড়ে।
এ কথায় হাত থেকে কাগজের নৌকাটিকে পাশে সরিয়ে রাখলেন মেজর লাঠি। তারপর ক্যাপ্টেন চাড্ডার দিকে সোজা তাকিয়ে বললেন, নিরুপদ্রব। আমরা প্রাণ হাতে করে পালিয়েছিলাম ওই কণ্ডগ্রাম থেকে। 7 জন অতিরিক্ত জওয়ান প্রাণ দেন এই পশ্চাদপসারণের সময়। বুঝলেন ক্যাপ্টেন, প্রায় 11 জন বিভিন্নভাবে আহত। আমরা ওই 7 জনের দেহ উদ্ধার করতে পারিনি। বিদেশের মাটিতে লাশ হয়ে পড়ে থাকে এই 7 জন। সে কি? কিন্তু আপনি যে বললেন গ্রাম সুরক্ষার দায়িত্বে থাকা বেশিরভাগ সৈনিক বাচ্চা ছিল, এরা এতজনকে টার্গেট করে গুলিবিদ্ধ করলো কিভাবে? পুরো বিষয়টা ছিল লোক দেখানো ভাঁওতাবাজি। আমরা ভেবেছিলাম গ্রামটা ফাঁকা ছিল, বেশিরভাগ পূর্ণবয়স্ক সৈন্যরা গ্রামে নেই। এটা ধরে নিয়েই আমরা এগিয়েছিলাম, কিন্তু এলনের উপর আক্রমণের পরও বিফল হয়ে আমরা অবশ্য আইলাকে মেরে যখন পেছনের দিকে রাস্তা দিয়ে বেরিয়ে নিচে এলাম, তখনই আসল সত্যটা বাইরে বেরিয়ে এলো। কিরকম? ওই গ্রামে প্রতিটি বাড়িতে গুপ্ত কক্ষ, সামনের খোলা মাঠের জায়গায় জায়গায় মাটির নিচে লুকানো থাকা বাংকার, জায়গায় জায়গায় গর্ত করে তাতে লোক। সর্বত্র সৈন্যরা লুকিয়েছিল আমাদের অভ্যর্থনা করবার জন্য। এলনের বাড়ি থেকে একটি গুলির আওয়াজ, ব্যাস গোটা শ্রীলঙ্কার জনতা যেন ভেঙে পড়ল আমাদের উপর। এই জায়গাগুলি তো বটেই, মজার কথা শুনবে, আশেপাশে যে বড় বড় গাছগুলি ছিল তাতে এই অসুরগুলি কিভাবে কাঠচেরাই করে কাণ্ডটা করেছিল তা বলতে পারবো না। তবে আসল বিষয়টি হচ্ছে, গাছের গুঁড়িকে ফাঁপা করে নিয়ে তাতে পর্যন্ত লুকিয়ে বসে আমাদের শিকার করেছে এই জানোয়ারের দল। তার সাথে জায়গায় জায়গায় এলনের পাতা ফাঁদগুলি তো ছিলই। তখন বুঝিনি, মন্ত্রমুগ্ধের মতো কাজ করে গিয়েছি, কিন্তু আজ ভাবলে চামড়া পর্যন্ত গুটিয়ে আসে এই ভেবে যে সেদিন যদি বিদ্রোহীদের কাছে একটি ব্রাউনিং 50 ক্যালিবার থাকতো, তাহলে আজ আপনাদের সঙ্গে এভাবে বসে কথা বলতে পারতাম না। আপনার করা প্রথম প্রশ্নের উত্তরটি পেলেন এবারে? যাই হোক, আমরা ওখান থেকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হই। তারপর বেশ কিছুটা পথ এক প্রকার ঝামেলাবিহীনভাবে অতিক্রম করে মিলিত হই 5th ব্যাটালিয়নদের সাথে, যদিও আমাদের সঙ্গে সঙ্গে ফেরবার অনুমতি দেওয়া হয়নি। কেন? আপনারা যদিও অনেকটাই নবীন, তাও ব্যাটেল অফ চিলিয়ানাপলি বিষয়ে আপনারা কিছু শুনেছেন কি? আগে হ্যাঁ, আমাদের আর্মির ইতিহাসে অন্যতম স্মরণীয় একটি যুদ্ধ তামিল টাইগার্সদের সাথে। খুব সম্ভবত কোনো একটা সেনা স্কুলকে কবজা করে ফেলেছিল ওরা। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষই ওখানে সেনা সমাবেশ করতে থাকে এবং বিষয়টি একটি বড়সড় যুদ্ধের আকার নিয়ে নেয়। একদম ঠিক বলেছেন। চিলিয়ানাপলি মফস্বল শহরটি আমাদের অবস্থান থেকে মাত্র 5 কিলোমিটার পূর্ব দিকের সরে। ওখানে একটি সরকার পক্ষের সেনা স্কুল ছিল। সরকারের সেনা দলের বাচ্চারাই মূলত পড়তো ওই স্কুলে। এতদিন কোনো ঝামেলাই হয়নি ওখানে। সকলেই নিশ্চিত ছিল যে বাচ্চাদের স্কুলে অন্তত কোনো গণ্ডগোল করবে না বিদ্রোহীরা, কিন্তু যুদ্ধ সেই সীমারেখাকে স্পষ্টতই একদিন মুছে দিল। প্রথমে বিদ্রোহীদের একটি ছোট দল, সেখান থেকে বিদ্রোহীদের জমায়েত, শেষে আক্রমণের কেন্দ্রবিন্দুই হয়ে গেল গোটা শহরটি। অনেকেই মারা পড়ল এই যুদ্ধে, এমনকি বাচ্চারাও। যুদ্ধ মানবতার বলি ক্যাপ্টেন। এখন আসল ঘটনায় আসা যাক। যে সত্যটি বুকে বয়ে নিয়ে ঘুরে বেরিয়েছি অনেক দিন ধরে, ঘাটের দিকে একটি পা বাড়িয়েই বসেই আছি। এখন এই পাথরটি আর বুকে নিয়ে টঙের ঘরে চড়তে পারবো না। চিলিয়ানাপলিতে যুদ্ধটা তখন বেশ ভালোই ছড়িয়েছে। আমরা এলোনাকে ধরতে গিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে আসবার পর ওপর থেকে অর্ডার এলো, তল্পি তল্পা নিয়ে এবার যোগ দিতে হবে এই যুদ্ধে। 2 দিন মাত্র হাতে সময়। সেই মতন আমরা যাত্রা শুরু করে এসে পৌঁছালাম শহরের উপকণ্ঠে। জায়গায় জায়গায় প্রতিরোধ এসেছে। কখনো দাঁড়িয়ে সেই প্রতিরোধ প্রতিহত করতে হয়েছে আমাদের, কখনো কোনো মতে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয়েছে। এটাও বলবার ছিল আমাদের যে বিদ্রোহীদের সরবরাহের যে পাইপলাইনগুলি রয়েছে আশেপাশের অঞ্চলগুলিতে, সেগুলিকে জায়গায় জায়গায় কাটতে হবে।
সেই মতো প্রতি আক্রমণের পথেও যেতে হয়েছিল আমাদের, কখনো প্রকাশ্যে কখনো লুকিয়ে। ভানু, তোমার বাবা আর আমরা দুজনই, বিশেষ করে তোমার বাবা, অসাধারণ বীরত্বের পরিচয় দেন এই যুদ্ধে। শহরে ঢোকবার কয়েক ঘন্টা আগেই আমরা প্রমোটেড হই এই দিকে। একই সঙ্গে আমরা মেজর উপাধি অর্জন করি অবশেষে। আমার মনে হয় মৃত্যুর আগে এটাই তোমার বাবার একটি স্বস্তির কারণ ছিল। একটা হালকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ক্যাপ্টেন রাকেশ চৌহানের গলা দিয়ে। নিশ্চুপ থাকেন তিনি, আর কি বা বলবেন। তার দিকে কিছুক্ষণ আবেগমথিত চোখে তাকিয়ে থাকেন মেজর লাঠি, রণক্লান্ত একজন প্রাক্তন মেজর। বেশ কিছুক্ষণ পর আবার বাস্তবে ফিরে আসেন তিনি। তারপর ক্যাপ্টেন চারটার দিকে তাকিয়ে তিনি বলেন, কি যেন বলছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। শহরে ঢোকবার মুখে ওপর থেকে আবার নতুন করে অর্ডার এলো। দেখা গিয়েছে শহরের ভেতরে কোনো শারীরিক সমস্যা নেই তার। চতুর শিয়াল আবার সমর্থ হয়েছে তার ভাগের মৃত্যুকে এড়িয়ে যেতে। এবারে তাকে ধরতে হবে, জীবন্ত অথবা মৃত, যে করেই হোক। তার চতুর রণপরিকল্পনা প্রাণ কাটছে যৌথ বাহিনীর সেনাদের। তার পাতা বুবি ট্র্যাপ দুঃস্বপ্ন হয়ে উঠেছে প্রতি মুহূর্তে আমাদের কাছে। ওকে থামাতেই হবে, যে করেই হোক। দায়িত্ব ঘুরে এসে পড়ল আমাদের কাঁধেই। আবার দুটি পৃথক ইউনিটে ভাগ হয়ে এগিয়ে চললাম আমরা। আমাদের উপর আস্ত একটা দায়িত্ব পড়েছে। যাওয়ার সময় একটি কথা বলল চৌহান, আমার কাঁধে হাত রেখে। লাঠি ভাই, যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে আমার উপরে গুলি চালালে শয়তানটাও মরবে সেই সাথে, তাহলে তুমি কোনো ভুল করবে না, আমার উপর শটান গুলি চালিয়ে দেবে, বুঝলে? এই বলে শহরে তার টিমকে নিয়ে ঢুকে গেলেন মেজর চৌহান। আমি খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম তার চলে যাওয়াকে। তারপর আমার টিমকে নিয়ে ঢুকে গেলাম অন্য রাস্তা দিয়ে। এই পৃথিবীতে জীবিত অবস্থায় সেই মেজর চৌহানের সঙ্গে আমার শেষ দেখা। মেজর লাঠি, সামনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন তার পাশের তিনটি বাড়ি পেরিয়ে একটি বিরাট গার্মেন্ট ফ্যাক্টরির বিল্ডিং। আপনার কারেন্ট লোকেশন থেকে ওটা দেখতে পাওয়া উচিত। দেখতে পাচ্ছেন ওটা? অ্যাফার্মেটিভ, দেখতে পেয়েছি। গুড। এবার ওই ফ্যাক্টরির বিল্ডিং এর ভিতরে ঢুকে একটু এগিয়ে একটা মাল্টি স্টোর হাউস পাবেন। তার ছাদে উঠে যান। বাকি সঙ্গীদের নিচেই রাখুন, ওদের উপরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। একটা স্নাইপার রাইফেল সঙ্গে নেবেন। ওখানে পৌঁছে পজিশন নিয়ে অপেক্ষা করুন। পরবর্তী নির্দেশ না আসা অবধি কোনো অ্যাকশন নেবেন না। ক্যাপ্টেন সুকিকে সরিয়ে নিয়ে কভারে আনুন। এরকম খোলা জায়গায় দাঁড়িয়ে নাক চুলকাচ্ছেন কেন? পাল্টা কিছু বলতে গিয়ে থেমে গেলাম। রেডিওর অপর প্রান্তে অপারেট করছেন ক্যাপ্টেন সাইনি, পোর খাওয়া যোদ্ধা, আমাদের দুই বন্ধুরই আস্থাভাজন। শ্রীলঙ্কায় আসবার আগেই রাশিয়া থেকে একটি নতুন প্রযুক্তি আনা হয়েছে আমাদের আর্মিতে। কি একটা পাতলা ফিনফিনে জিনিস কে জানে, কিন্তু জামার গোড়ায় আটকে নিলেই ব্যাস, যে কোনো জায়গায় বসে একটা ইলেকট্রনিক পর্দায় নাকি দেখা যাবে আমরা এই অঞ্চলের কোথায় আছি। কী সব প্রযুক্তি কে জানে। এই ব্যাপারে আমি তো আবার চ্যাম্পিয়ন। বিভক্ত হয়ে যাওয়ার আগে আমাদের দুজনেরই দলের প্রত্যেকের বুকে আটকে দেওয়া হয়েছে এই পাতলা ধাতুর মতো বস্তুটি। সেটিকেই ট্র্যাক করে আমাদের খুঁজে বের করেছেন ক্যাপ্টেন সাইনি। এর জন্য তাকেও অবশ্য ঢুকতে হয়েছে উপদ্রুত অঞ্চলে। কোনো একটি জায়গায় বসে চুপচাপ উনি লক্ষ্য করছেন আমাদের গতিবিধি। ওনার কাজ সব কিছু খতিয়ে দেখা, তারপর দরকার মতো ইউনিটকে সতর্ক করা আগাম বিপদ সম্পর্কে। ক্যাপ্টেন সুকিকে উনি দেখতে পেয়েছেন নিশ্চয়ই, তার মানে
ধারে কাছেই কোথাও আছেন তিনি, কিন্তু কোথায়? সামনের ওই টাওয়ারে নয় তো? বেশি খোঁজবার চেষ্টা করলাম না। উনি ধরা পড়ে গেলে আমার বিপদ। আমার সঙ্গে থাকা ইউনিট মেম্বারদের ছড়িয়ে পড়তে নির্দেশ দিলাম নির্দিষ্ট ফ্যাক্টরি বিল্ডিংয়ের আশেপাশে। প্রত্যেককে বললাম কভার নিতে। বিদ্রোহীরা গেরিলা কায়দায় যুদ্ধ চালাচ্ছে। স্নাইপার্সদের দাপটে এগিয়ে আসাই দুষ্কর। তবে মনটা একটু খুঁতখুঁত করছিল। যদিও ক্যাপ্টেন সাইনি দীর্ঘদিনের পুরনো সহযোদ্ধা, তাও সকলকে এইভাবে একসাথে নিয়ে ফ্যাক্টরিতে ঢুকতে কীরকম যেন লাগছিল। বাকিদের সকলকে এই জন্য ফ্যাক্টরির আশেপাশে কভার নিতে নির্দেশ দিয়ে জনা 5 জওয়ানকে নিয়ে ঢুকে পড়লাম গেট পেরিয়ে ভেতরে। নির্দিষ্ট গুদাম ঘরে ঢুকে নির্দেশ মতো আশ্রয় নিলাম ছাদে। শুরু হলো প্রতীক্ষা। ফ্যাক্টরিটি বাইরে থেকে বুঝতে পারিনি। এখন গেট পেরিয়ে ঢুকে একটি উঁচু বাড়ির ছাদ থেকে দেখে বুঝলাম বিরাট এলাকা নিয়ে তৈরি। আশেপাশে ছড়ানো ছেটানো অজস্র বিল্ডিং। প্রায় 105 মিটার দূরে একটা বিরাট বিল্ডিং। দেখে মনে হলো ওটা এদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বিভিন্ন রকমের বাহক যানগুলি রাখা ওইখানে। তবে গোটা এলাকাটি খালি, একটিও জনপ্রাণী নেই কোথাও ফ্যাক্টরির এই বিরাট চত্বরের কোনোখানে। একা শুয়ে রয়েছি চুপচাপ, সুবাদার লোহিয়ার কাছ থেকে চেয়ে আনা স্নাইপার রাইফেলদের স্কোপে চোখ ঠেকিয়ে, আর ভাবছি ক্যাপ্টেন সাইনির এই অদ্ভুত নির্দেশের ব্যাপারে। মনে মনে একটু খাপ্পা হয়ে উঠেছি। তারপর আচমকা দেখলাম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলে যে বাড়িটিকে ভেবেছিলাম তার গ্রাউন্ড ফ্লোরে একটি দিকের দরজা খুলে গেল। পরক্ষণেই দেখি একটি লোক বেরিয়ে এলো টলতে টলতে বিল্ডিংয়ের বাইরে। স্কোপটি চোখের সঙ্গে প্রায় সেঁটে ভালো করে দেখি লোকটির গোটা মুখ জুড়ে একটি কাপড় বাঁধা, হাত দুটি পিচমোড়া করে বাঁধা। মুখ দেখে তাকে চেনবার কোনো উপায় নেই, কারণ কাপড়টি জড়িয়ে রয়েছে তার গোটা মুখ। কি করব তা যখন ভাবছি, ঠিক সেই সময়তেই কর করে আওয়াজ করে উঠল সঙ্গের খুদে রেডিও সেটটি। অন করতেই ভেসে এলো ক্যাপ্টেন সাইনির গলা। কোনো প্রশ্ন নয় লাঠি, টার্গেট সামনেই, গুলি চালাও। কিন্তু আমি বলেছি কোনো প্রশ্ন নয়। অ্যালন অল্টারম্যান তোমার সামনেই, ও পালাতে চাইছে, গুলি চালাও। পাশবিক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল মন। পেশাজকে সামনে পেয়েছি, হোক না হাত পা বাঁধা, কিন্তু পেয়েছি তো। আনন্দ ঘন মনে রাইফেলের নল তাক করলাম শিকারের মাথা লক্ষ্য করে। তারপর ভালো করে বুঝে শুনে ঠান্ডা মাথায় বন্দুকের ট্রিগারটা চাপলাম। আমার বন্দুক থেকে বেরোনো 7.62 mm গুলিটি সোজা শিকারের মাথায় গিয়ে লাগলো। সিধা দাঁড়িয়েই পড়েছিল সে, যেন গুলি খাবে সে জানত। এখন শিকার গুলি খেয়ে মাটিতে পড়ে যেতেই আমি আর অপেক্ষা করলাম না। আমার সঙ্গীদের নিয়ে এগিয়ে এলাম এলন অল্টম্যানের মৃতদেহ যেখানে পড়ে আছে সেদিকে। দেহটির দিকে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, আমার হৃৎপিণ্ড যেন আরও সজোরে আওয়াজ করে দামামা পিটতে শুরু করে দিয়েছিল। এত সহজে এই কুখ্যাত সন্ত্রাসবাদীকে পেয়ে যাব তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু চৌহান কোথায়? ভালো হতো যদি সেও আমার সঙ্গে এখানে থাকতো। দুজনে মিলে একই সাথে এর সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতাম। এসব 7-5 ভাবতে ভাবতে এগিয়ে গেলাম আরও কয়েকজনে মৃতদেহটির দিকে। প্রথম ধাক্কাটি অবশ্য খেলাম মৃতদেহের সামনে এসে। যদিও মুখটা খুব ভালো করে কাপড়ে ঢাকা, দেহটাও পড়েছে মুখ থুবড়ে আমার দিকে পেছন ফিরে।
পরনের জামা কাপড় সাধারণ সিভিলিয়ানদের, কিন্তু এর শায়িত ভঙ্গিটি আমার এত চেনা ঠেকছে কেন? আমার এরকম ধারণা হচ্ছে কেন যে একে আমি দীর্ঘকাল চিনি? আশা নিরাশার দোলায় ধাক্কা খেতে খেতে এগিয়ে গেলাম মৃতদেহটির দিকে। একেবারে সেই নিথর দেহ। প্রথমেই উপর করে নিলাম দেহটিকে। রক্তে ভেসে যাচ্ছে গোটা মাথা জুড়ে কোষে বাঁধা কাপড়টা। তা উপেক্ষা করে এক টানে আমি কাপড়টাকে সরিয়ে নিতেই খুব সম্ভবত মাথাটি খানিকক্ষণের জন্য বাহ্যিক ঘটনাগুলিতে সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ এরপর যখন আমার চেতনা ফেরত এলো তখন আবিষ্কার করলাম আমি সম্পূর্ণ বসা মৃতদেহটিকে সযত্নে কোলে নিয়ে আমার 5 সহযোদ্ধার মৃতদেহ পড়ে আমারই আশেপাশে। কিছু লোক বন্দুক হাতে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আমায় ঘিরে। তাদের উদ্যত বন্দুকের নলগুলি সোজা করে তাক করা আমার দিকে। আর আমার সামনে বহাল তবিয়তে দাঁড়িয়ে আমাদের শত্রু এলন অল্টম্যান। একটি তলোয়ার নিজের কাঁধে হেলান দিয়ে রেখে আমার কাছে এসে অশুদ্ধ ইংরেজিতে আমায় প্রশ্ন করল, কেমন লাগে? কেমন লাগে কোনো আপনজনের মৃতদেহ বহন করতে, মেজর আইডি লাঠি? আস্তে আস্তে সম্বিত ফিরে পেয়ে এবার হতাশ হয়ে তাকালাম নিজের কোলের দিকে। আমার কোলে আমারই হাতে গুলি খেয়ে এখন মৃতদেহ হয়ে পড়ে আছে আমার জিগরি দোস্ত, আমার অভিন্ন হৃদয় সুহৃত মেজর অঙ্কুশ চৌহান। তার হাত পা পিছমোড়া করে বাঁধা, যাতে সে মুখের ঢাকা সরাতে না পারে। তার মুখের সঙ্গে কোষে লিউকোপ্লাস্ট বাঁধা, যাতে সে চেঁচাতে না পারে। আমার ছোড়া গুলি ওর মাথার পেছন দিক দিয়ে ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। ওর ছিটকানো ঘিলু আর রক্তে এখন মাখামাখি আমার হাত। আমার ইউনিফর্মের বুকের কাজটা ভিজে। বন্ধনবিহীন বন্ধুত্বে টানে এখন আটকা পড়ে গেলাম আমি। অনেক কষ্টে শুধু একটি কথা বেরুলো মুখ দিয়ে। কি করে? এ কথায় পাশের ঘরটার দরজার দিকে তাকিয়ে তামিল ভাষায় কি যেন বললেন উনি। মনে হয় চেঁচিয়ে কিছু একটা নির্দেশ দিলেন। আরও 2 জন লোক বেরিয়ে এলো সেখান থেকে। হাত পা বাঁধা একজনকে হিড় করে টানতে টানতে আহত দৃষ্টিতে সেদিকে তাকালাম। মেজর সাইনি। এবার গোটা বিষয়টি স্পষ্ট হলো আমার কাছে। মেজর চৌহানকে আগেই বন্দি করতে সক্ষম হয়েছিল এলন, কিন্তু প্রাণে মারিনি। উল্টে সাথে সাথে একটি নতুন নারকীয় পরিকল্পনা খুলে গিয়েছিল তার অশুভ মাথায়। হয়তো ক্যাপ্টেন সাইনি আগে গ্রেপ্তার হয়েছিলেন। 2 জনকে একসাথে পেয়ে বন্ধুর হাতে বন্ধুকে কাতল করানোর এই প্ল্যানটি তার মাথায় আসে। এতক্ষণে বুঝলাম কথা বলবার সময় সাইনির গলা এত কাঁপছিল কেন। যুদ্ধের উন্মাদনায় তখন খেয়াল করিনি ব্যাপারটা। গোটা বিষয়টি কার্যকর করা হয়েছিল তার গলার সামনে উদ্যত তলোয়ার রেখে। আমি দুঃখিত মেজর, আমার 2টি সন্তান আছে। কাঁপতে কাঁপতে প্রায় কাঁদো কাঁদো গলায় সাফাই গিয়ে উঠলেন ক্যাপ্টেন সাইনি। এছাড়া আর ভালো কিছু করবার মতো পরিস্থিতিতেও ছিলেন না তিনি। এবারে আমার চোখের সামনে এলন একটি ইঙ্গিত করতেই পেছনের লোকটি একটা গুলি চালালো ক্যাপ্টেন সাইনির মাথায়। কোনো শব্দ না করেই মাটিতে পড়ে গেলেন ক্যাপ্টেন। তার রক্তে ভেসে যেতে লাগলো চারিদিক। ক্যাপ্টেন সাইনি ওয়াজ লাকি। আপনি কিন্তু অতটা লাকি নন মেজর। আমার দিকে তাকিয়ে আশ্চর্য শান্ত গলায় শুরু করলো এলন, যেন এতগুলি ঘটনা কিছুই ঘটেনি। এত তাড়াতাড়ি মৃত্যু আমি আপনাকে দেব না। মৃত্যু তো একটা নিষ্কৃতি, অপার আনন্দের জগতে প্রবেশের একটি চাবিকাঠি। দ্য কি টু ব্লেস, তা নয় কি? কি করতে চাও তুমি আমায় নিয়ে শয়তান? শয়তান?
বেশ, আমি আমি আর আমার স্ত্রী আইলা আমরা একটা সাধারণ নাগরিকের জীবন যাপন করতাম। অফিস, কাজকর্ম, সংসার, উইকেন্ড ট্রিপ, মুভি, এইসব সাধারণ ব্যাপার। ও একদিন অফিস ট্যুরে সিরিয়ায় গেল। হঠাৎ বলা নেই কওয়া নেই পরিস্থিতি খারাপ হয়ে গেল। অ্যান্টি এস্টাবলিশমেন্ট শক্তি আন্দোলন শুরু করতেই সরকার তার ভাড়ারে থাকা ট্যাঙ্ক ও সেনা নামিয়ে দিল শহরের জায়গায় জায়গায়। আইলার ফ্লাইট সেদিন রাত্রে ছিল। সেদিন সকালেও বেরিয়েছিল একটু কেনাকাটির জন্য। হঠাৎ শুরু হলো গুলি বৃষ্টি। কোনো মতে পালিয়ে আসতে গিয়ে বোমায় আঘাত লেগে ওর দুটি পা মারাত্মক জখম হলো। তারপর ওকে রেপ করা হলো। আমি জানি, রেকর্ড পড়েছি। তাই নাকি? হ্যাঁ, ওখানে কি লেখা আছে যে ওর ধর্ষকরা সকলেই ছিল সরকারি শান্তিরক্ষা বাহিনীর দল? ওতে কি লেখা আছে ওর পা দুটি গ্যাংগ্রিনের জন্য বাদ দেওয়া হয়েছিল? ওতে কি লেখা আছে যে এই ঘটনার পরও কতটা মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায় যখন শেষে এটা জানতে পারে যে ওর সন্তান ধারণের ক্ষমতা আর নেই? ওই রেকর্ডে কি লেখা থাকবে প্রবল বিক্রমশালী মেজর আইডি লাঠি এলনকে পিছন থেকে আক্রমণ করেও সুবিধা করতে না পেরে তার পঙ্গু স্ত্রীর ঘরে একটি ফ্র্যাগ গ্রেনেড ছুড়ে মারে যাতে মৃত্যু হয় তার স্ত্রী? এলন, বিশ্বাস করো, আমরা জানতাম না তোমার স্ত্রী এখানে আছে। ওটা একটি অ্যাক্সিডেন্ট। স্টপ ইট। তোমাদের চালাকি আমি বুঝি। তোমাদের রাষ্ট্রপ্রধান কোনো একজন ব্যক্তির বা সমষ্টির দিকে আঙুল তুলে বলবে ওই তোমাদের শত্রু। তোমরা প্রশ্ন না করে তাদের দিকে গুলি চালাবে, তাই না? হ্যাঁ, এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে তোমাদের দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রপ্রধানদের খেলা। এবার আমরা বাঁচব আমাদের শর্তে। আরেকবার চেঁচিয়ে তামিল ভাষায় কি একটা যেন নির্দেশ দিল এলন। 4 জন লোক এগিয়ে এসে চেপে ধরল আমাকে, 2 জন পায়ের কাছে আর 2 জন মাথার দিকে। টান টান ভাবে 2 পা ছড়িয়ে দিয়ে চেপে ধরল ওরা আমাকে মাটির সঙ্গে। প্রচন্ড কষ্ট পেয়েছে আমার আইলা, মারিয়া লাভ। ওর কাটা পা নিয়ে ও এত কষ্ট পেয়েছে। এবারে আমি চাই তুমি ওর জীবনটা বেঁচে দেখো কেমন লাগে। তারপর যখন তোমার অনুতপ্ত হৃদয় ছুটি চাইবে, তখন আমি আসব তোমার সঙ্গে দেখা করতে। আইলার চোখ দিয়ে দেখো এখন কেমন লাগে বাঁচতে। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল এলন, তলোয়ারটা মাথার উপর তুলে। 2 বার তলোয়ারটা নেমে এলো আমার শরীরের উপর। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে উঠল আমার শরীর। যন্ত্রণায় খানিকক্ষণের জন্য আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলাম এলনের ক্রুদ্ধ গলা। টাইগার্সরা জিতুক বা হারুক, তোমার সঙ্গে আমার হিসেব কিন্তু এত তাড়াতাড়ি পুরোবার নয় মেজর লাঠি। আবার নিস্তব্ধতা গোটা ঘর জুড়ে। মেজর লাঠি চুপচাপ একটি হাত কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে যেন অতীতের কোনো চিন্তায় মগ্ন। ক্যাপ্টেন চৌহান ফেল করে অবিশ্বাস ভর্তি একটি মুখ নিয়ে তার দিকে সোজা এক দৃষ্টে তাকিয়ে। ক্যাপ্টেন চাড্ডা মধ্যেখানে কিংকর্তব্য বিমূঢ়। দুজনের দিকেই ইতস্তত তাকাচ্ছেন তিনি।
বুঝে উঠতে পারছেন না কি করবেন। এ যে পাহাড় খুঁড়ে হাতি বেরিয়ে এলো। তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী ভানু। আমি চেয়েছিলাম এই সত্যটা তোমাদেরকে বলে যেতে। এই কারণেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। এখন আমি আক্ষরিক অর্থে মোহহীন। অস্বস্তিকর নীরবতা ভঙ্গ করে শেষ পর্যন্ত কথা বলে উঠলেন মেজর লাঠি। জবাবে একবার মাথাটা শুধু দোলালেন ক্যাপ্টেন চৌহান। যদিও তার হাবে ভাবে পরিষ্কার, নতুন করে ঘটনাটি জেনে তিনি বিস্মিত এবং খুব সম্ভবত একটু ক্রুদ্ধ। কি নৃশংস লোক! অবশেষে বললেন ক্যাপ্টেন চাড্ডা। তার কথা শুনে এবার তার দিকে ঘাড় ঘোরালেন মেজর। তারপর ক্ষুব্ধ গলায় তিনি বললেন, তোমার সঙ্গে আমি কিছু অংশে সহমত পোষণ করি, কিন্তু বেশিরভাগটা। আচ্ছা, একটু কথা বলো তো, ভালো করে বুঝে বলবে। নৃশংসতার সংজ্ঞাটি ঠিক কোনটা, আর কতটা জুড়ে ছড়িয়ে তার প্রকাশ? একটুখানি চিন্তা করে নিলেন ক্যাপ্টেন চাড্ডা। তারপর মাথা নেড়ে পরাজয় স্বীকার করলেন। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। এবারে বলতে শুরু করলেন মেজর লাঠি। তখন আমরা কাশ্মীরে পোস্টেড। হিমালয়ের কোলে ডংলা পাস বলে একটি জায়গা। এই অঞ্চলটিতে নজরদারির দায়িত্ব পড়েছিল আমাদের ঘাড়ে। এই গ্রামের থেকে কিছু যুবক নাকি যোগদান করেছে সন্ত্রাসবাদীদের দলে, এরকম একটি ইন্টেল ছিল আমাদের কাছে। একদমই সাধারণ একটি গ্রাম, বর্ডারের কাছাকাছি অঞ্চল। এই গ্রামের বাচ্চাগুলি আমাদের সঙ্গে খুব একাত্ম হয়ে গিয়েছিল। আমরা ঢুকলেই এরা দল বেঁধে এগিয়ে আসত। একটি গোর্খা ইউনিট ছিল আমাদের রেজিমেন্টে। তারা খুব কাছাকাছি চলে এসেছিল বাচ্চাদের। ওরা বাচ্চাটিকে রোজ টফিও দিত, চকলেট দিত। ফেরত আসবার সময় ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে আসত। বেশ সুন্দর একটা পরিবেশ ছিল চারিদিকে। তারপর একদিন অর্ডার এলো, পুরো গ্রামটাকে শেষ করতে হবে। নির্দেশের ব্যাখ্যা কিছু এলো না, শুধু বলা হলো এক্সিকিউট। আর এর পরিণাম জানো? গোটা গ্রামকে রাতারাতি শেষ করে দেওয়া হলো, গুলি চালিয়ে, আগুন জ্বালিয়ে। আর যে গোর্খারা ওই বাচ্চাদের এত ভালোবাসত, তারাই সবার আগে গিয়ে ধরে ধরে প্রত্যেকের মাথা। আর বলতে পারলেন না মেজর লাঠি, চুপ করে গেলেন। তারপর খানিকক্ষণ চুপ থেকে অবশেষে তিনি বললেন, একটি সৈনিক হলো সেই তলোয়ারের মতো, যাকে তৈরি করাই হয়েছে বিনাশের উদ্দেশ্যে। সেই তলোয়ারের কোনো নিজস্ব চিন্তা নেই, কোনো পর্যবেক্ষণ নেই। থাকার মধ্যে বলতে শুধু একটা সর্বগ্রাসী রক্তের ক্ষুধা, আর কিচ্ছু না। এলন যে কথাগুলি বলেছিল তার মধ্যে কি বাস্তবিকতা নেই? এরকম কতগুলি এলন আমরা তৈরি করলাম এই রাত্রে ক্যাপ্টেন। জানো সেই রহস্যময় অর্ডারের নেপথ্যের কারণ? হাইকমান্ডের মনে হয়েছিল গোটা গ্রাম হাত মিলিয়েছিল সন্ত্রাসবাদীদের সঙ্গে, শত্রুর সংখ্যা কমানোর উদ্দেশ্যেই। তাই এরকম হঠাৎ সিদ্ধান্ত। আপনি কি এলন আর তার সমস্ত কাজগুলিকে মান্যতা দিচ্ছেন? অবশেষে হঠাৎ প্রশ্ন করলেন ক্যাপ্টেন চৌহান, তার দীর্ঘকালীন নীরবতা ভঙ্গ করে। এখানে জাজ অ্যান্ড জুরি গেম খেলবার জন্য আমি তোমাদের ডাকিনি ভানু। এই স্বীকারোক্তি তো ছিলই, তার সঙ্গে আরও একটি কাজের জিনিস আমি তোমাদের দিতে চাই। এই বলে হাঁ করে ডান হাত মুখের ভিতরে ঢুকিয়ে প্রায় গলার কাছ থেকে কিছু একটা টেনে বের করে আনলেন মেজর। তারপর এটি পরিষ্কার কাপড়ে ওটিকে ভালো করে পরিষ্কার করে তুলে দিলেন চৌহানের হাতে। সেটিকে ভালো করে পরীক্ষা করে দেখলেন তিনি। এটি ছোট আকারের চিপ, মেটাল কোটিংয়ের মধ্যে। জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি তাকালেন মেজরের দিকে। এলন যেখানেই থাকুক না কেন, ও কিন্তু একা থাকে না। 2017 সাল অবধি যতগুলি স্লিপার সেল ও গড়ে তুলেছে, আমাদের হৃৎপিণ্ডে বসে মানসিক রোগীর ছদ্মবেশে প্রত্যেকটি সেল ও তার প্রতিটি সদস্যের নাম এবং লোকেশন। এর বাইরেও অনেক থাকতে পারে,
শেষ 3 বছরে আমার কন্ট্যাক্টসগুলি একে একে খসে যায়, ফলে আমার আর তথ্য সংগ্রহ হয়ে ওঠেনি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিরুপদ্রব বাঁচতে পারে তার জন্য এই আমার উপহার। একে কার্যে রূপান্তরিত করবার দায়বদ্ধতা কিন্তু তোমাদের। এখন তোমরা এসো, আমার পোশাক এবং বিছানার চাদর পরিবর্তনের সময় হয়েছে। হাসপাতালের ওয়ার্ড বয় এই এলো বলে একটি স্যালুট ঠুকে দুজনেই বেরিয়ে এলেন মেজর লাঠির ঘর থেকে। লম্বা করিডোর দিয়ে আসবার সময় দেখা গেল এক বৃদ্ধ ওয়ার্ড বয়কে জামা কাপড় বিছানা বালিশের আবরণীর একটি প্রকাণ্ড স্তূপ নিয়ে ট্রলি ঠেলে সামনে এগিয়ে আসতে। নিজের মনে বিড়বিড় করতে করতে এগিয়ে আসছিলেন তিনি। তাদের দেখে একটু থমকে তাদের দুজনকে ভালো করে দেখে নিয়ে আবার এগিয়ে গেলেন তিনি। রোগাটে শীর্ণ ওয়ার্ড বয়কে দেখে আর চোখে একটু দেখে নিলেন তারা। তারপর এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। অনেকগুলি প্রশ্ন জাগছে চারটা, সেগুলি সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছে না। যেমন ইলন লাঠি সাহেবের সঙ্গে প্রথম সাক্ষাতেই সকলের নাম পরিচয় এত সুন্দরভাবে বলেন কি করে? ক্যাপ্টেন সাইনি। বেশ, এবার বলো তো, শহরে ঢুকবার আগে দুজন যে দুটি দলে ভাগ হয়ে যাবে তা ইলন জানলেন কি করে? খেয়াল করে দেখো ওনার মুখগুলি। উনি যেন জানতেন কোথায় কোন পথ ধরে বাবা তার টিম আসবে। ক্যাপ্টেন সাইনি এত সুন্দরভাবে ধরা পড়ে গেলেন কি করে আর কোন সময়? ওদের লোকেশন ট্র্যাক করে ওকে ধরা তো এত সহজ ব্যাপার নয়। বিশেষ করে উনি প্রতি মুহূর্তে যেখানে জায়গা বদল করছেন। প্রথমবার বাবার আঙ্কেল মিলে যখন ধরতে আসেন এলনকে, পুরো ব্যাপারটা দেখে যেন মনে হচ্ছে যেন এলন ও তার দলের লোকেরা রেডি ছিলেন ওদের প্রতীক্ষায়। গোটা ঘটনাগুলিতে দুটি বিষয় অ্যাক্সিডেন্ট মনে হলো আমার। প্রথমত আইলার মৃত্যু, যা এলনের হিসেবে ছিল না। তিনি এক প্রকার যেন নিশ্চিন্তেই ছিলেন, বাবারা ঢুকলেই তাদের মেরে ফেলা হবে, কাজেই অসুস্থ স্ত্রীকে আর বেশি নাড়াঘাটা না করাই ভালো। আর দ্বিতীয়ত আঙ্কেলের বেশ কিছু সেনাকে বাইরে মোতায়েন করে রেখে আসা। এই একটি চালই এলনের চালগুলিকে মাত দেয়। আঙ্কেলকে নিয়ে ব্যস্ত থাকায় কখন যে পিছন থেকে বাকি টিম মেম্বাররা ওদের ঘিরে ফেলে তা ওরা বুঝতেই পারেনি। এটা তো কাকতালীয় হতে পারে। দিল্লির একটি নরবরে মানসিক হাসপাতালে ওরকম একটি কুখ্যাত সন্ত্রাসবাদীকে এনে রাখা হলো। আবার ভারতের বিভিন্ন শহরে ঘুরিয়ে তার বিরুদ্ধে প্রধানতম সবচেয়ে জোরালো সাক্ষী ও সবচেয়ে বড় শত্রুকেও এনে রাখা হলো একই শহরে। তুমি বিষয়টিকে কিভাবে দেখো চারটা? নীরবে ঘটনাগুলির কার্যকারণ সম্পর্কটি তলিয়ে ভাবতে লাগলেন ক্যাপ্টেন চাড্ডা। বিষয়টা ঠিক লাগছে না ভাই, চলো আমার সাথে। কোথায়? ডিপার্টমেন্টে একটা খবর পাঠাতে হবে। এখানে নিরাপত্তা কর্মীদের পাঠিয়ে দিক, আঙ্কেলের জীবন এখন বিপন্ন। সিঁড়ি পেরিয়ে লম্বা করিডোরটি প্রায় উড়ে অতিক্রম করলেন দুজনে। তারপর 209 নম্বর রুমের দরজা খুলতেই মেজর লাঠি তখনও বসে আছেন হুইল চেয়ারে, কিন্তু তিনি আর জীবিত নেই। এটি ধারালো খুর তার গলার এক প্রান্ত থেকে প্রায় আরেক প্রান্ত অবধি আড়াআড়িভাবে টানা। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। বুকের কাছে একটি কাগজ ক্লিপ দিয়ে আটকানো, তাতে লেখা শুধু একটি কথা, কর্মফল। হোয়াট দ্য! বলে এগিয়ে গিয়ে কাগজটিকে বুকের উপর থেকে খুলে আনতেই পিছন দিক থেকে প্রবল এক হ্যাঁচকা টানের চোটে মাটিতে পড়ে গেলেন চৌহান। পরক্ষণে কোনো মতে ঘরের দরজাটিকে ভেজিয়ে এক প্রকার চৌহানের বুকের উপর ঝাঁপিয়ে পড়লেন চাড্ডা। জড়িয়ে ধরতে না ধরতেই ঘরের ভিতর প্রবল বিস্ফোরণ, শব্দে কানে তালা ধরে গেল দুজনেরই, কুঁকড়ে গেল শরীর। তারপর সব থামবার পর চাড্ডা মুখ তুলে ফ্যাকাশে হেসে শুধু একবার বললেন,
বলেছিলাম না, আমাদের বংশে কেউ যখনই রুগী দেখতে হাসপাতালে যায় তাকে তৎক্ষণাৎ চাদর চাপা দিয়ে হাসপাতালের রুমে শুয়ে পড়তে অজ্ঞান হয়ে যায় চারটা। খুব সম্ভবত কোনো ছিটকে আসা স্প্লিংটার আঘাত করেছে তাকে পিছন দিক দিয়ে। শশব ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন চৌহান। বন্ধুর প্রাণ বাঁচানো এখন তার দায়িত্ব। নমস্কার। আজ সন্ধ্যা 8টা নাগাদ দিল্লির মৌলানাবাগে একটি খ্রিস্টান কবরখানায় এক ব্যক্তি একটি কবরের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত ব্যক্তি ইসরায়েলের নাগরিক, একজন কুখ্যাত সন্ত্রাসবাদী, নাম এলন অল্টারম্যান। ইনি নতুন দিল্লির একটি সরকারি মানসিক জেল হাসপাতালে ভর্তি ছিলেন। 2 দিন আগে সেখান থেকে পালিয়ে যান। সন্দেহ করা হচ্ছে আজ সকালে করলবাগ হাসপাতালের বম্বিং কেসটা এনারই কীর্তি। যে কবরের সামনে উনি আত্মহত্যা করেন সেটি ওর স্ত্রী আইলা অল্টারম্যানের নামে। এলন 1990 সালে তামিল টাইগার্সের হায়ার্ড গান হিসাবে সক্রিয় ছিলেন। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের উপস্থাপনা। লেখক অরিত্র দাসের কলমে মৃত্যুর সাথে সাক্ষাৎকার। আমাদের আজকের গল্পে কতকের চরিত্রে ছিলেন তিতাম, মেজর লাঠি জয়, গুরুপ্রীত সিং চাট্টা রাজ, ক্যাপ্টেন রাকেশ চৌহান ও সুবাদার ভান্ডারী তিতাম, রিসেপশনিস্ট মহিলা ত্রিপর্ণা, ক্যাপ্টেন অঙ্কুশ চৌহান পার্থ, ক্যাপ্টেন সাইনি ডেভিড, এলন অল্টারম্যান সাত্থায়, নিউজ চ্যানেলের রিপোর্টার মোহর। আমাদের আজকের গল্পটির পোস্টার ডিজাইনে ছিল সম্প্রীতা, সাউন্ড ডিজাইনে কৌস্তব এবং স্ক্রিপ্ট রাইটিংয়ে সৌভিক। সমগ্র গল্পের পরিচালনায় টিম প্রেত পুরাণ। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের চ্যানেল প্রেত পুরাণকে। সামনের শুক্রবার আবার একটা শিহরণ জাগানো রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততদিন স্টে টিউন টু প্রেত পুরাণ।